বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, প্রিয় ভাই বোন, আসসালামু আলাইকুম। আজকে আমি হসপিটাল থেকে, আমি লেভিড হাসপাতালের 501 নম্বর কেবিন থেকে আপনাদের সামনে হাজির হয়েছি বিশেষ কারণে। আজকে সারা জাতি শোকাহত, দলমত নির্বিশেষে আজকে জাতি শোক প্রকাশ করছে। সরকারও 3 দিনের শোক ঘোষণা করেছে, জাতীয় শোক ঘোষণা করেছেন। কিন্তু সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। পাশাপাশি সারা বিশ্ব নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য শোক জানিয়েছেন। শোক বইতে স্বাক্ষর করা শুরু করেছেন ইতিমধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনারগণ এবং বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী, বিভিন্ন পদমর্যাদার বিশ্ব নেতৃবৃন্দ বিভিন্ন দেশ থেকে তারাও কালকে জানাজায় অংশগ্রহণ করবেন। যে সমস্ত দেশ অংশগ্রহণ করবেন তাদের প্রতিও অগ্রিম কৃতজ্ঞতা প্রকাশ করছে। আর বাংলাদেশের জনগণ যারা দীর্ঘদিন বেগম খালেদা জিয়া হাসপাতালে থাকালীন সময় দলবন্ধের বিষয়ে তার জন্য দোয়া করেছেন, তার সুস্থতার জন্য, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমার আজকে বলার উদ্দেশ্য এই যে এত বড় একটা শোক জাতি বহন করতে পারছেন না। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ তাদের চোখের পানি ধরে রাখতে পারছেন না। একজন ব্যতিক্রমধর্মী মানুষ এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পর এত ব্যতিক্রমধর্মী মানুষ আর সৃষ্টি হয়নি, যার জীবনে বহু কষ্ট, বহু বেদনা, বহু আনন্দ একেবারে ছায়ার মতো তার জীবনকে ঘিরেছিল। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো মা এমন সন্তানদের জন্ম দেননি যে একটা মায়ের 3টা সন্তানই একই সময় দেশের প্রধানমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী এবং সংসদ সদস্য, একটা সন্তান বিমানের উচ্চ পদে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। এই যে আনন্দ ঘন অবস্থায় ছিল, একটা সুখের পরিবার, সেই পরিবার থাকা অবস্থায় তার জীবদ্দশায় উনি দেখে গেলেন ওনার সন্তানরা কত কষ্টের মধ্যে পড়ে গেলেন অনির্বাণের সময়। পৃথিবীতে এই মা আর কি সৃষ্টি হবে যিনি তার বয়সের মাত্র 33 বছর বয়সে তার স্বামীকে হারিয়েছিলেন। স্বামীকে হারিয়ে 2টি সন্তানকে নিয়ে বুকের ভিতরে কেউ লালন পালন করে বড় করেছিলেন। সেই সন্তানদেরকে জিম্মি করে যখন 111 অসভ্য সরকার যখন তাকে বিদেশে চলে যেতে বললেন, আপনাদের ছোট সন্তান আরাফাত এবং কোকে নিয়ে বিদেশে চলে যান, আরামে এসে আপনার দিন কাটাবেন, তিনি রাজি হলেন না। পরবর্তী সময়ে তারা মনে করেছিল তারেক রহমানকে সাথে করে যদি পাঠানো যায় বিদেশে, তাহলে উনি হাতে চলে যাবেন, তার 2 সন্তানকে নিয়ে উনি বিদেশে আরামে এসে থাকার চিন্তা ভাবনা করবেন। এই প্রস্তাবও তারা দিলেন। ম্যাডাম খালেদা জিয়া বললেন যে আমি বিদেশে যেতে পারবো না, বিদেশে আমার কোনো বাড়িঘর নেই, আমার কোনো কিছু নেই, আমি বিদেশে যাব না। তখন তারা ম্যাডাম খালেদা জিয়াকে বলেছিলেন যে আপনি শুধু প্রধানমন্ত্রী না, আপনার দুটি সন্তানের মা, আপনি যদি না যান আপনার সন্তানদের উপরে এমন নির্মম অত্যাচার করা হবে যা দেখে পৃথিবীর কোনো মানুষ, কোনো মা সহ্য করতে পারবে না। আমাদের কথা না শুনলে আপনার সন্তানদের পরিণতি অত্যন্ত ভয়াবহ এবং করুণ পরিণতি হবে। ম্যাডাম খালেদা জিয়া সেদিন বলেছিলেন আমি শুধু 2টি সন্তানের মা না, আমি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের সন্তানের আমি মা। আমি লক্ষ লক্ষ সন্তানের জন্য আমার 2টি সন্তানকে আমি কোরবানি করতে রাজি আছি। আমার সন্তানদের অবস্থা যাই হোক না কেন, যত খারাপ অবস্থা হোক না কেন, আমি দেশে আমি যাব না। তখন বাংলাদেশের অসভ্য সরকার কিভাবে আরাফাত কোকো, উনি তো রাজনীতি করতেন না, কোনো কিছু জড়িত ছিলেন না, ওনাকে কিভাবে নির্মম নির্যাতন করলো যেটা আমরা দেখেছি সেই সময় টেলিভিশনের বিভিন্ন মাধ্যমে। তারপরে আমাদের নেতা জনাব তারেক রহমান, যাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান,
তাকে বাসার থেকে ধরে নিয়ে গেল, সুস্থ মানুষ, তাকে র্যাবের লাইফ জ্যাকেট, বুলেট প্রুফ জ্যাকেট পরানো হলো। একটা দেশে সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান, মহান মুক্তিযুদ্ধের ঘোষক, বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার বীরুত্তম ফোর্সেস কমান্ডারের সন্তান, 3বারের প্রধানমন্ত্রীর সন্তান, তাকে কিভাবে অসম্মানজনক অবস্থায় সেদিন ক্যান্টনমেন্টের বাসভবন থেকে সেদিন অনিল সরকার ধরে নিয়ে গিয়েছিল। আমরা সুস্থ মানুষকে হেঁটে যেতে দেখলাম। তার পরবর্তী সময় দেখলাম উনি হুইল চেয়ারে আসছেন। উনি আর কোর্টে নিয়ে আসছেন ওনাকে, কিন্তু উনি হুইল চেয়ারে আসছেন, উনি হেঁটে আসতে পারছেন না। কি নির্মম নির্যাতন করা হয়েছে যে আমরা জানি সেই কাহিনী। পৃথিবীর ইতিহাসে এত বড় নির্মম কাহিনী কোথাও ঘটেনি। এইরকম বাবা মা সন্তান এবং যিনি সরকারের কোনো সাথে জড়িত ছিলেন না, তাকে নির্মম নির্যাতন করে উপর থেকে ফেলে দিয়ে তার মেয়েদের হাড় ভেঙে দেওয়া হয়েছিল, যেটা আমরা দেখেছি, মানুষ দেখেছে, সারা পৃথিবী দেখেছে। এত নির্মম নির্যাতন ওনাকে ওনার শরীরে করা হলো শুধুমাত্র দেশকে ভালোবেসেছিলেন, দেশকে ভালোবেসেছিলেন, দেশের মানুষকে ভালোবেসেছিলেন, দেশের গণতন্ত্রের প্রতি ওনার যে শ্রদ্ধাবোধ ছিল, গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন ছিল, নিজে আপোষহীন ভাবে 9 বছর আন্দোলনকে তা প্রমাণ করেছেন। সেই নেত্রী আজকে আমাদের মাঝ থেকে গত আজ ভোর 6টার সময় মহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে উনি চিরজীবনের জন্য উনি নাফের দেশে চলে গিয়েছেন। সারা জাতি যেখানে শোক জানাচ্ছে, তখন আমি দেখতে পাচ্ছি কিছু অমানুষ, যারা মানুষের সন্তান না, মানুষ নাম তাদের, চেহারা মানুষের মতো সুন্দর চেহারা, লেখাপড়া তারা শিখেছে এই দেশে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানে, কিন্তু তাদের আজকের যে সমস্ত পোস্ট, বিভিন্ন ভাবে যে সমস্ত লাইভ এসে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত অসভ্য কথা বলছে, আমি তাদের প্রতি বলতে চাই এই অসভ্য কথা অন্তত আজকের দিনে আপনাদের বলা কোনোভাবে ঠিক হয়নি। একজন সন্তান তার মায়ের কাছে ফিরে আসলেন দীর্ঘ 17.5 বছর পর, মার সাথে এসে কথা বলতে পারলেন না, মার সাথে বসে একবেলা ডাইনিং টেবিলে খেতে পারলেন না, মার সঙ্গে ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করতে পারলেন না। এই মতো অবস্থায় উনি ওনার মাকে হারিয়েছেন। সেই মুহূর্তে ওনাকে কষ্ট দেওয়া, ওনার বিরুদ্ধে বিভিন্ন অশোভন বক্তব্য দেওয়া, ওনার চরিত্র হনন করা, এই সমস্ত অসভ্যতা যারা দেখাচ্ছেন, তারা কি মায়ের সন্তান? তারা কি বাবা মায়ের সন্তান? তারা কি ভালোবাসার সন্তান? তারা কি এই দেশের সন্তান? তারা কি স্বাধীন বাংলাদেশের সন্তান? তাই যদি হতো, তাহলে আজকের এই দিনে তারেক রহমানের বিরুদ্ধে এত ধরনের অপপ্রচার আপনারা করতে পারতেন না। আপনি বিবেকের কাছে প্রশ্ন করেন, যদি আপনাদের বিবেক নেই, বিবেক থাকলে এই কাজগুলো করতেন না। আপনারা অনেকবার বলেছেন বেগম খালেদা জিয়া আর নেই, অনেকবার বলেছেন, কিন্তু আমরা বলেছিলাম না, ম্যাডাম খালেদা জিয়া আছেন। এর আগে একটি ঘটনা আমি বলি, বেশ কিছুদিন আগে যখন বলতো ম্যাডাম খালেদা জিয়া নেই, বিএনপি নাটক করছে ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে, তখন আমি একদিন প্রায় মাসখানেক হয়ে গেল, না হলে প্রায় 20 দিন হবে, আমি টেলিভিশন গেছিলাম নিউজ 24-এ। সেখান থেকে আমি এবারকে হাসপাতালে ম্যাডামকে দেখার জন্য আমি গিয়েছিলাম। তো আমি দেখার সুযোগ পাইনি। 5:30টার দিকে যখন তার রুমে যাব, তখন ডাক্তার জাহিদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, ম্যাডাম খালেদা জিয়াকে যিনি দেখাশোনা করেন ডাক্তার হিসাবে, উনি এবং দলের মহাসচিব বেরিয়ে আসতেছিলেন, সালাম দিলাম। ডক্টর জাহিদ হাসতে হাসতে আমাকে বললেন, হাবিব ভাই, একটু টেলিভিশন আপনি দেখলাম একটু কথা বলছেন ম্যাডামকে নিয়ে, আবার আপনি এখন এখানে চলে আসছেন। আমি বললাম যে নিউজ 24-এ ছিলাম, ওখান থেকে আমি আসলাম। মহাসচিব হাসি খুশি মনে আমার সাথে কথা বললেন। পরবর্তী সময় আমরা এবারকার হাসপাতাল থেকে বের হলাম। বেরোবার গেটে যাওয়ার পরে আমার প্রিয় সাংবাদিক ভাইরা আমাকে ঘিরে ধরলেন। তারা আমাকে প্রশ্ন করেন, হাবিব ভাই আপনি বলেন, সত্য কথাটা বলেন, বাস্তব অবস্থাটা বলেন। আমি সেটা নির্দ্বিধায় বলেছিলাম, আমি ডাক্তারও না, আমি ওনার কাছে যেতেও পারিনি। তো এইটুকু আপনাদের বলতে চাই, যদি ম্যাডাম যা নাই থাকতেন, তাহলে ডাক্তার জাহিদ আমার সাথে এইভাবে প্রশ্ন করতেন না, এইভাবে হাসতেন না। তার মুখের অভিব্যক্তি দেখে আমি ভেবেছি ম্যাডাম খালেদা জিয়া আছেন। ম্যাডাম খালেদা না থাকলে হাস্যোজ্জ্বল চেহারা সে আমাকে এইভাবে বলতেন না, হাবিব ভাই আমি দেখলাম মহাসচিব সেই হাসতে কেমন আছেন। এই অভিব্যক্তি, দুইজনের মুখের অভিব্যক্তি দেখে আমি নিশ্চিত বলতে চাই ম্যাডাম খালেদা জিয়া আছেন। তারপর যাতে আশ্বস্ত হয়েছিল, বিভিন্ন ভাবে ডাক্তার জাহিদ বারবার বলতেন যে আমি যেটা বলবো সেটাই আপনি অনুসরণ করবেন। এরপরে মানুষ নানান কথা, অকথা কুকথা বলেছে,
আমি আমি হাসপাতালে আছি, আমি ল্যাবের হাসপাতালে আছি, আমি চিকিৎসাধীন। আমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম আমার পাবনার আটঘরিয়াতে। আমি অ্যাডভোকেট শামসুর বিশ্বের মধ্যকার অনেকেই আমরা ছিলাম, মারাত্মক আহত হয়েছিল, সবাই মোটামুটি সুস্থ হয়েছে। আমি চিকিৎসা না নেওয়ার কারণে আমার পায়ের অবস্থাটা খুবই খারাপ, তাই আমি অন্যান্য ট্রিটমেন্ট শেষে এখনো আমি এই ল্যাবের হসপিটালে আসি। আমার এই পায়ের এই সমস্যার কারণে আমি স্কিন স্পেশালিস্ট দরকার ছিল, তাই গতকাল ল্যাবের থেকে তাকে কল করা হয়েছিল। উনি আমার কাছে আসেন, ভদ্র মহিলা। উনি এসে আমাকে জিজ্ঞাসা করলেন, আমার শারীরিক সুস্থতা সবকিছু মিলে জিজ্ঞাসা করার পর বললেন যে আপনি নির্বাচন করছেন কোথা থেকে? আমি জিজ্ঞাসা করলাম আপনার 8 থেকে। কারণ উনি বলেন তো আমি কোথা থেকে এসেছি? আমি বললাম আমি কিভাবে বলবো? উনি বললেন আমি আপনার নেত্রীর ওখান থেকে আসি, আমার এভার কেয়ার হসপিটাল থেকে আমি আসি। আমি তখন তাকে কাছে পেয়ে আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি একদম সত্যি সত্যি আমাকে বলেন তো, আপনি যে এভার কেয়ার হসপিটাল থেকে আসছেন, ম্যাডামের কি অবস্থা? উনি বললেন ম্যাডাম আল্লাহর রহমতে আছেন, আমাদের মাঝে এখন উনি আছেন, তবে ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ, সংকটপূর্ণ। তো এটা আল্লাহ পাক জানেন, রক্ষা করার মালিক আল্লাহ। আল্লাহ যদি রক্ষা করেন তাহলে উনি আমাদের মাঝে ফিরে আসবেন, তা নাহলে উনি শারীরিক যে অবস্থা সেখান থেকে ফিরে আসা খুব কঠিন। গতকাল আমাকে সন্ধ্যার সময়, সন্ধ্যা 8টা-9টার দিকে উনি আমাকে বললেন, যার পরিপ্রেক্ষিতে আমি কিন্তু লাইভে গিয়ে বলেছিলাম যে আজকে আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই ম্যাডাম খালেদা যে আমাদের মাঝে আছেন, মহান আল্লাহ পাক ইচ্ছা করলে উনি আমাদের মাঝে ওনাকে সুস্থ করে ফিরিয়ে দিতে পারেন। অথচ আজকে বিভিন্ন মানুষ, বিভিন্ন এই সমস্ত অসভ্য মানুষগুলি সেখানে নানান ভাবে তার মৃত্যুকে নিয়ে নানান ধরনের কথা বলার চেষ্টা করছেন। সেই সঙ্গে তারেক রহমানকে নানান ভাবে দোষারোপ করা হচ্ছে, কলঙ্কিত করা হচ্ছে যে ম্যাডাম খালেদা জিয়া অনেক আগেই মারা গিয়েছেন, শুধুমাত্র তারেক রহমানকে দেখানোর জন্য, দেশে আসার জন্য এই নাটকটা তারা সাজিয়েছে। আমি তাদের কাছে বিনীতভাবে জিজ্ঞাসা করতে চাই, আমি যেদিন ওই যে এভারকেয়ার হসপিটালে বলেছিলাম একটা জাহিদ, ওই দিন অবশ্যই হাসতে পারতেন না যদি কিনা বেগম খালেদা না থাকতেন। ঠিক তেমনি ভাবে আজকে দেশবাসীর কাছে এইভাবে প্রমাণটা তুলে ধরতে চায়, আমাদের নেতা জনাব তারেক রহমান 25শে ডিসেম্বর দেশে ফিরে এসে সস্ত্রীক কন্যাকে নিয়ে উনি হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতালে গিয়ে ম্যাডামের শারীরিক অবস্থার কারণে কথা বলা, কথা আদান প্রদান করার কোনো সুযোগ ছিল না, সেই অবস্থা ছিল না। তারপর উনি পরপর 2 দিন গিয়েছেন। আপনারা দেখেন তো, এই 2-3 দিন যদি গেলেন, প্রথম দিন গেলেন, দ্বিতীয় দিন গেলেন, তৃতীয় দিন গেলেন, উনি যা বের হয়ে এসেছেন, ওনার চোখে কি আপনার পানি দেখেছেন? ওনাকে আপনার কাঁদতে দেখেছেন? ওনাকে আপনার বিমর্ষ হতে দেখেছেন? বলেন, আপনারাই বলেন। এবং উনি তারপর কতগুলি প্রোগ্রাম করেছেন আপনার। উনি শহীদ রাষ্ট্র জিয়া রহমান মাজারে এসেছেন, উনি সাভারে গিয়েছেন, উনি হাদির কবর জিয়ারত করতে গিয়েছেন। মা যদি মারাই যেতেন, হাসপাতালে যদি আসলে মারাই যেতেন, কোনো সন্তানকে পারে, এমন নিষ্ঠুর সন্তান পৃথিবীতে আছে? বাবা এবং মাকে মৃত জেনে তারপরে সে মানুষের সামনে দিকে হাসতে পারে, মানুষের সঙ্গে কথা বলতে পারে, মানুষের সঙ্গে হাত মেলাতে পারে, মানুষকে সালাম দিতে পারে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে মানুষের সালামের জবাব দিতে পারে, এবং জাতির সামনে উনি কোনো স্বপ্ন দেখাতে পারেন, জাতির সামনে উনি বলতে পারেন এটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা। কোন সন্তানের পক্ষে সম্ভব? বলেন, কোন সন্তানের পক্ষে সম্ভব? আপনার পক্ষে কি সম্ভব? আমার পক্ষে কি সম্ভব? আমার বাবা বা মা মারা গেছেন, আমি তাকে জেনে আমি সহাস্যে কথাবার্তা বলবো, আমি ভবিষ্যৎ পরিকল্পনা করব, এটি আমার পক্ষে করা সম্ভব? আমার পক্ষে যা সম্ভব না, আপনার পক্ষে যা সম্ভব না, তারেক রহমান তো মানুষ সন্তান, তার পক্ষে সম্ভব না। আজকে যখন 6টার পরে যখন হাসপাতাল থেকে বের হয়েছেন, সারা জাতি দেখেছে, সারা বিশ্ব দেখেছে উনি কিভাবে কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে তার পরিবারকে নিয়ে গায়ে তুলছেন। এই দৃশ্য আমরা সবাই দেখেছি। এই দৃশ্য দেখার মধ্য দিয়ে আর আগের 3 দিনের ঘটনা প্রবাহ বিচার করেই আমি নিশ্চিত বলতে পারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া মহান আল্লাহ পাককে ডাকে আজকেই সারা দিয়ে উনি চলে গিয়েছেন। এই যে মিথ্যাচার আপনারা করতেছেন, হয়তো কথা বলার শক্তি ছিল না, আপনি থাকতে পারেন, অবশ্য কথা বলার শক্তি থাকে না আমরা জানি,
তারপরে মিথ্যাচার থেকে আপনার সরিয়ে আসবেন। দয়া করে একজন মানুষকে যার উপরে দেশের ভবিষ্যৎ নির্ভর করছে, এই দেশের মানুষ যাকে বিশ্বাস করে, যার প্রতি আস্থা এনেছে, সে তারেক রহমানকে বিব্রত করবেন না, তাকে মানসিকভাবে কষ্ট দিবেন না। তার বিরুদ্ধে এই কষ্ট দেওয়া মানে জাতির সঙ্গে আপনারা প্রতারণা করবেন, বিশ্বাসঘাতকতা করবেন, জাতিকে নিয়ে আপনি সিনেমা খেলবেন না। তারেক রহমান এখন ব্যক্তি তারেক রহমান, একটা দলের তারেক রহমান না। আজকে বাংলাদেশের দু একটি কুচক্রীর মহল, কিন্তু স্বাধীনতা বিরোধী কিছু কুচক্রীর ছাড়া তারেক রহমানের উপরে দেশে আমার আস্থা আছে। সেই মানুষটিকে দেশের জন্য কাজ করতে দেন। আগামীকাল এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হবে। একবার হচ্ছে আনোয়ার সাদাতের, তারপর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের, এরপরে বিগত কিছুদিন আগে শহীদ উসমান হাদি, শরীফ উসমান হাদির জানাজা এই দেশের মানুষ অংশগ্রহণ করেছে দলমত নির্বিশেষে। আমি খুব কষ্ট পেয়েছি, ওই দিন আমি যেতে পারি নাই। আমি সেদিন আমি সরদ্দি হাসপাতালে আমি 512 নম্বর ক্যাবিনে ছিলাম। মন টান ছিল, এত কাছেই জানাজা হচ্ছে, আমি যাব, কিন্তু আমার শারীরিক সে অবস্থা ছিল না, হাঁটার মতো অবস্থা ছিল না, যে কারণে আমি সেদিন যেতে পারিনি। আগামীকাল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আমি আবার যেমন ভাবে 25শে ডিসেম্বর আমি সেই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সম্বর্ধনা অনুষ্ঠান তারেক রহমান যেটা হয়েছিল, আমি পায়ে হেঁটে যেতে পারিনি। আমি অ্যাম্বুলেন্স নিয়ে গিয়েছিলাম, ডাক্তার সাথে করেই আমি নিয়ে গিয়েছিলাম। তাতে দুটা লাভ হয়েছে, আমি নামতে পারিনি, আমি তার কাছাকাছি থেকে রাস্তা থেকে আমি দেখেছি, সালাম দিয়েছি। আমার সালাম হয়তো উনি গ্রহণ করতে পারেননি, কারণ দূর থেকে তো আমাকে দিতে পারেননি হয়তো। কিন্তু ওই অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার কারণে বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে গেছিল, তাদেরকে আমরা চিকিৎসা দিতে পেরেছি অ্যাম্বুলেন্সে শুয়ে, ডাক্তার যেহেতু সাথে ছিল। আগামীকাল আমি অ্যাম্বুলেন্স নেই, আমি দেশনেত্রী বেগম খালেদা জানাজা যাব, এটা আমাকে যেতেই হবে। আমার তাতে যদি আমার শারীরিক ক্ষতি হয়ও তারপরেও যেতে হবে, কারণ আমি শুধু না, দেশবাসী তার কাছে ঋণী। একজন মানুষের ঋণ মুক্ত আমরা সবাই মিলে করতে হবে, তাছাড়া ব্যক্তিগতভাবে আমি তো অবশ্যই ঋণী। কারণ আমি যখন অসুস্থ ছিলাম 2009 সালে, আমার 1 কোটি টাকা খরচ করে বিদেশে যাওয়ার মতো কোনো সামর্থ্য আমার ছিল না, সিঙ্গাপুরে যাওয়ার। উনি সেদিন সন্তানের স্নেহ দিয়ে দলের কর্মীর প্রতি মায়া মমতা দায়িত্ববোধ থেকে 1 কোটি টাকার উপরে খরচ লাগার কথা ছিল, আমার লিভার ট্রান্সপ্লান্ট করার কথা ছিল। তারপরে উনি আমাকে বিরোধী দলে থাকা অবস্থায় উনি আমাকে পাঠিয়েছিলেন। তার জন্য দলের নেত্রী হিসাবে তার প্রতি আমার কৃতজ্ঞতা, তার কর্মের জন্য, এই দেশের উন্নয়নের জন্য, এই দেশের জাতি যেমন তার কাছে কৃতজ্ঞ, আমিও কৃতজ্ঞ। পার্সোনালি আমার যে চিকিৎসা করিয়েছেন, এই জন্য আমি হাজারো বার আমার নিজের জীবনের আয়ু দিয়ে বারবার আমি বলেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। কিন্তু মহান আল্লাহ পাকের সিদ্ধান্ত তো আমাদের কোনো সিদ্ধান্তকে বা আমাদের কোনো আবেদনকে বা আমাদের কোনো দোয়া বা আমাদের কোনো আবদারকে তো কোনোভাবেই আবদার কোনোভাবে তার কাছে বলবো না, আমার সিদ্ধান্ত উনি নেবেন। তাই আজকে বলবো আল্লাহ পাক আপনাকে নিয়ে গিয়েছেন, এদের মানুষের জন্য সেবা করেছেন, বেঁচে থাকলে আরো সেবা করতে পারতেন। ওনার জীবনে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক বেদনা, পৃথিবীর ইতিহাসে এত দুঃখ আর কেউ পেয়েছে কিনা আমি জানি না। 33 বছর বয়সে স্বামী হারানোর যে কষ্ট, অবুঝ সন্তানদের নিয়ে বড় করে তোলাতে কত কষ্ট যিনি হারিয়েছেন তিনি বোঝেন। তারপরে এই পৃথিবীর ইতিহাসে আর এই ঘটনা কোনোদিন ঘটবে না। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় উনি কতভাবে উনি সহযোগিতা করেছেন, সেই 25 মার্চ রাতে। তারপরে উনি পালিয়ে বিভিন্ন জায়গায় থেকে একটা পর্যায়ে গিয়ে যুদ্ধের শেষের দিকে প্রায় সেপ্টেম্বরের দিকে গিয়ে উনি সম্ভবত অ্যারেস্ট হয়েছিলেন। উনি পালিয়ে থেকে দেশের জন্য কাজ করার চেষ্টা করেছেন, অবুঝ সন্তানদেরকে নিয়ে। একটা পর্যায়ে উনি গ্রেপ্তার হয়ে গেলেন, পাকিস্তানি আর্মিদের হাতে ক্যান্টনমেন্ট উনি বন্দী ছিলেন। যদি অবুঝ সন্তান তারেক রহমান সেদিন খুবই ছোট ছিলেন, আরাফাত রহমান কোকো তখন ফিডার খেতেন। এই অবস্থায় যে জেল জীবন উনি কাটিয়েছেন, পৃথিবীর ইতিহাসে আর এই নির্মম ঘটনার সম্মুখীন কেউ হবে না যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়েছেন। উনি জীবনে আনন্দ পেয়েছেন, খুশি হয়েছেন, উনি সম্মান পেয়েছেন। উনি বাংলাদেশের প্রথম উনি মহিলা প্রধানমন্ত্রী এবং বিশ্বে উনি দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী, এবং 3বার উনি প্রধানমন্ত্রী ছিলেন। জীবনের নির্বাচনে কোনো হার নেই, যতগুলি আসন থেকে নির্বাচন করেছেন আমাদের সংবিধান সম্মত ভাবে 3টা 5টা আসন, প্রত্যেকবার উনি জয়লাভ করেছেন বিপুল ভোটে, এবং বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। এই দেশের জন্য অনেক কিছু উনি করেছেন, নারী শিক্ষার যে অগ্রগতি উনি করে গিয়েছেন,
মেয়েদের বিনাবেতনের শিক্ষা, মেয়েদের উপবৃত্তি, কৃষকদের ঋণ মুক্তির ব্যবস্থা করেছেন, 5,000 টাকা কৃষি সুদ মাফ করেছেন, 10,000 টাকা কৃষিঋণের সুদ মাফ করেছেন। এই যে মুক্তির মন্ত্রণালয় সৃষ্টি করেছেন, আপনাকে বৈদেশিক অংশগ্রহণ মন্ত্রণালয় সৃষ্টি করেছেন। এদেশে বেসরকারি টেলিভিশন, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ব্যাংক, পত্র পত্রিকার স্বাধীনতা দেওয়া, এই ব্যাপক। শহীদ রাষ্ট্র জিয়া রহমান করেছেন সেই চ্যাপ্টার ভিন্ন, কিন্তু ম্যাডাম খালেদা জিয়া যেগুলো করেছেন এবং সবচেয়ে বড় তার যে করণীয়, পৃথিবীর ইতিহাসে আর কোনোদিন হয়নি, কোনোদিন ঘটবেও না, যে একটা দেশে শুধুমাত্র মানুষকে ভোট দেওয়ার অবাধ সুযোগ দেওয়ার জন্য একটা নির্বাচন উনি করেছিলেন 1996 সালের 15ই ফেব্রুয়ারি। যে নির্বাচন নিয়ে অনেকে অনেক কটাক্ষ করেন, কিন্তু উনি কথা রেখেছিলেন, উপায় ছিল না। তার কারণ তার আগে 1983 সালের 30শে ডিসেম্বর আওয়ামী লীগ সহ সমস্ত দল, জাতীয় পার্টি, জাসদ, জামাত সব সহ সদল বলে সংসদে প্রত্যাগ করার পরিপ্রেক্ষিতে সংবিধান সংশোধন করার কোনো সুযোগ ছিল না। সংবিধান সংশোধন করে 2/3 আসন দরকার পড়ে, সেটা ছিল না বিধায় 1996 সালে 15 নির্বাচন করেছিলেন। এবং সেই নির্বাচন করে সংসদের প্রথম অধিবেশন ডেকেই উনি সংবিধানের তত্ত্বাবধায়ক নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সংবিধান সংযোজন করেছেন, যা পৃথিবীর ইতিহাসে একটা নির্বাচন করার পর 1.5 মাসের মাথায় শুধুমাত্র জনগণের ভোটের দিকে প্রয়োগের জন্য নিরপেক্ষ সরকার ব্যবস্থা সংবিধান সংশোধন প্রত্যাগ করেছেন। এর ইতিহাস নেই। ওই আন্দোলনটা আরো অনেকদিন লেন্দি হতে পারতো, তখন সেই আন্দোলনের আমি সবকিছু জানি, কিন্তু তা করেননি। উনি মানুষকে, এই বিগত সরকার যেভাবে ক্ষমতা ধরে রাখার জন্য 1 থেকে 1,500 মানুষকে শহীদ করেছে, ছাত্র, যুবক, শিশু, বাচ্চা পর্যন্ত 20-30 হাজার মানুষকে আহত করেছে, পঙ্গুত্ব বরণ করতেছে, নাকি এখন অনেকে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। ম্যাডাম খালেদা সেটা চান নাই। উনি ক্ষমতা ছেড়ে দিলেন, 30শে মার্চ বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করলেন, উনি পদত্যাগ করলেন এবং 96 সালে আবার নির্বাচন করেন 12ই জুন। সেই নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিরোধী দল হিসেবে 116টি আসনে পেয়েছিলেন, শত নির্যাতনের পরও, অব্যবস্থাপনার পরও। সেই সময় সরকারের বিরুদ্ধে ওই সরকারের কিছু কর্মকাণ্ড থাকা সত্ত্বেও 116 আসনে বিজয় লাভ করেছিলেন। এই সবই বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশের ইতিহাস না, এটা পৃথিবীর ইতিহাসে এরকম বিরল ব্যক্তিত্ব ইতিপূর্বে কোনোদিনও আসেনি। শহীদ রাষ্ট্র জিয়া রহমান যেমন মাত্র 43 বছর বয়সে যতগুলি যজ্ঞ উনি করেছেন, ভালো ভালো কাজ উনি করেছিলেন, এই পৃথিবীর ইতিহাসে যেমন কোনোদিন আর তুলনা হবে না। তেমনি ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কাজগুলি করেছেন, একজন গৃহিণী থেকে এসে নির্মম নির্যাতনের শিকার হয়ে আপোষহীন ভাবে উনি দীর্ঘদিন আন্দোলন করেছেন, এরশাদ আন্দোলনে, পরবর্তী সময় বিভিন্ন আন্দোলন করেছেন। সবশেষে যে কথা আমি বলতে চাই, নিজের জীবন সংকটাপন্ন, প্রত্যেকটা মানুষ তার জীবনকে ভালোবাসে। যখন করোনা আক্রান্ত হলো সারা দেশ, তখন সরকারের পক্ষ থেকে বা চাপ দেওয়া হলো, উনি যদি আবেদন করেন তাহলে ওনাকে ওনার শাস্তি মকুব করা হবে, অথবা ওনাকে শাস্তি স্থগিত করে ওনাকে বাসায় থাকতে দেওয়া হবে, বিদেশ পাঠানো হবে। ম্যাডাম খালেদা জিয়া তার অনড় ছিলেন যে না, আমি মারা যাব, এই এই যে সরকারি অবৈধ সরকার, তার কাছে আমি কোনো আবেদন করব না, কেউ বলতে পারবে না। ওনার পরিবারকে চাপ দেওয়া হয়েছিল আবেদন করার জন্য, কারণ করোনা আক্রান্ত হয়ে উনি যদি হাসপাতালে মারা যেতেন তাহলে দায়ী সরকারকে অনেকটা বহন করতে হতো। সেই কারণে পরিবার পক্ষ থেকে আবেদন করার পরিপ্রেক্ষিতে কিন্তু ওনাকে বাসায় থাকা 6 মাসের সাজা স্থগিত বাসায় থাকা দেওয়া হয়েছিল। আমি তার রাজ সাক্ষী। সেদিনই আমার একটা টক ছিল চ্যানেল আই টু দ্য পয়েন্টে, এবং সেদিন ওই আমার সাথে ছিল সেই সময় দুদকের প্রধান আইনজীবী খোরশেদ আলম। তাকেও প্রশ্ন করেছিলাম যে কেন আজকে তাকে সেই মানে তার সাজা স্থগিত করে বাসায় থাকার অনুমতি দেওয়া হলো। সেদিন তো আমরা কতবার বলেছি যে আমরা আইনের মাধ্যমে বের করার চেষ্টা করবো। আমরা বারবার বলতাম আইন দ্বারা যেহেতু তাকে সাজা দেওয়া হয়নি, সেখানে আইন দ্বারা কোনো ব্যারিস্টার দিয়ে, সারা পৃথিবীর ব্যারিস্টার নিয়ে এসে আমরা মামলা পরিচালনা করলে তার জামিন হবে না, কারণ জামিনটা হয়েছে নির্বাহী আদেশে বা ইঙ্গিতে, যে কারণে ওনার জামিন হবে না। সেই ম্যাডাম খালেদা জিয়া বের হলেন ঠিকই, বিদেশে যেতে পারলেন না। যদি বিদেশে সেই মধ্যে যেতে পারতেন, যদি যেতে পারতেন, আজকে হয়তো এইভাবে চলে যেতে হতো না। আরো কিছুদিন হয়তো আল্লাহ পাক তাকে রাখতে পারতেন। সময় মতো চিকিৎসা না পাওয়া, এবং ওনাকে এই যে আপনার ঢাকার সেই পুরনো কারাগার, ব্রিটিশ আমলের তৈরি কারাগার, স্যাঁতসেঁতে ঘর, যেখান থেকে ঝরে ঝরে পড়তো সিমেন্ট বালি, সেই জায়গায় তেলাপোকা
এই সময় টিকটিকি দৌড়াদৌড়ি করতে, সেই জায়গায় তাকে রাখা হয়েছিল। ওই তখন কারাগারে কেউ, আমরা বারবারই কারাগারে গেছি, মানুষজন ছিল তখন, কেউ নিয়েছেন কারাগারে। সবকিছু মিলে তার উপর মানসিক চাপ সৃষ্টি করে ওনাকে, ওনার শারীরিকভাবে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরবর্তী সময় ওনাকে যদি বিদেশে পাঠানো হতো, তাহলে আগে সময় মতো চিকিৎসা নিতে যদি পারতেন, তাহলে হয়তো ওনাকে আজকে আমরা হারতাম না। মহান আল্লাহ পাকের কাছে তাই বলবো, কত ষড়যন্ত্র শিকার উনি হয়েছেন মহান আল্লাহ পাক আপনি জানেন। তাই আপনি ওনাকে ওনার জীবনের সমস্ত ভুলভ্রান্তিগুলি ক্ষমা করে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দোয়ার বরকতে, তাদের চোখের পানির বিনিময়ে ওনাকে বেহেশত নসিব করবেন, কবরে যেন শান্তি পান, এবং ওনার সন্তান, একমাত্র সন্তান যেন তারেক রহমান সুস্থ ভাবে, নানান ধরনের ষড়যন্ত্র আছে সেগুলি মোকাবেলা করে এই দেশের মানুষের সেবা করতে পারেন। আজকের দিনে এটি মহান আল্লাহ পাক আপনার কাছে আমার প্রার্থনা। আমার মতো হয়তো হাজারো কোটি মানুষ প্রার্থনা করছে, আমার জিনিসটা ভিন্ন। বারবার বলেছি আমার জীবনের বিনিময়ে, আমার আয়ুর বিনিময়ে হলে বেগম খালেদা জিয়াকে টিকিয়ে রাখেন। আমি গতকালও বলেছি, 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাকে দল মনোনয়ন দিয়েছেন তারেক রহমান এবং দল, ইনশাল্লাহ জনগণের ভালোবাসায় নির্বাচিত হব। তারপরে আমি গতকালই বলেছি পরিণতের সময়, আজকের এই সময়ে আমার নির্বাচন করার দরকার না, বেঁচে থাকার দরকার নেই। দেশে দিয়ে বেগম খালেদা জিয়াকে আমার হায়াতটুকু দিয়ে আরো কয়েকটা বছর আপনাকে বাঁচিয়ে রেখে সুস্থ হবে, দেশটাকে সেবা করতে পারেন। কিন্তু আমাদের হাতে হায়াতের মালিক আল্লাহ, আমার হায়াতের মালিকও আপনি, ম্যাডাম খালেদা জিয়ার হায়াতের মালিকও আপনি। আমারটুকু কেটে ওনাকে দিলে আপনি দিতে পারতেন। আমি যতই চাই না কেন, আমি তো তার দেওয়ার অধিকার রাখি না কেন, হায়াতের মালিক আমি না। আপনি ভালো বুঝেছেন, আজকে তো আর আমার বলার কিছু নেই। তাই আজকে এইটুকুই বলবো, উনি যেন আপনার খাস মেহমান হয়ে জান্নাতের মাকাম পান, সেখানে যেন অধিষ্ঠ হতে পারেন, এই প্রার্থনা, এই দোয়া করে, এই দোয়াতেই আমি আমার হাজারো কথা, হাজারো স্মৃতি চোখের সামনে ভেসে উঠলেও বলতে পারছি না। সে স্মৃতিটুকু শুধু বলুন, উনি কত মানব দরদি ছিলেন তার প্রমাণ 6ই আগস্ট 2024 ওনার এবারকার হসপিটাল আমি কোনোদিন দেখতে যাইনি। আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আমি কারাবন্দী বেগম খালেদা জিয়ার সঙ্গে আমি দেখা করতে চাই না, আপনি কারা মুক্ত বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখার ব্যবস্থা করেন, কিভাবে করবেন জানি না, সরকারের পতনের মধ্য দিয়ে। তাই আমি যখন 6 তারিখে মুক্ত, তখন ডাক্তার জাহিদ ভাই বলার পর জাহিদ ভাই ব্যবস্থা করে দিয়েছেন। আমি প্রথম দেখা করেছিলাম বেগম খালেদা জিয়ার সাথে, অনেক কথা বলেছিলাম ওনার জন্য, যা আমি করেছি, আমি পড়ে দাঁড়িয়ে কি বলেছি সেটা উনি জানতেন, আমি আরো কি কথা বলেছি ওনার জন্য সব উনি জানতেন, আমি সব জানি। তারপরে আরো কিছু ঘটনা শেষ পর্যন্ত বললাম, ম্যাডাম আমাকে তো পাবনা যেতে হবে, যদি যেটা আমাকে দায়িত্ব দিয়েছেন তারেক রহমান, কি করব, কি বলবো। কোনো প্রতিহিংসা ছিল না, এই যে নির্মম নির্যাতন শিকার হলেন, সন্তানরা নির্মম নির্যাতন শিকার হয়ে একজন মারা গেলেন, একজন বিদেশে অবস্থান করছেন, একবারও কারো কথা বললেন না, কারো বিরুদ্ধে কোনো কথা বললেন না। আমার জীবনের একটা শখ ছিল, আমার একটা আম বাগানে ভালো আম ধরেছিল, আমি লাইভ করেছিলাম,
আমি একজন হুজুর এবং হাফেজকে নিয়ে গেছিলাম বাগানে, হাফেজ হুজুরের কাছে বিক্রি করেছিলাম বাগানটা। আম দেখানোর পরে হুজুরকে বললাম একটা দোয়া করেন, ম্যাডাম খালেদা যে খুবই অসুস্থ, এবার হসপিটালে এবারের মতো দোয়া করেন আমার বাগানের আম যেন খেতে পারেন, আল্লাহ পাক যেন সুস্থ করে দেন। আল্লাহ পাকের কাছে সেই মাঠের মধ্যে দাঁড়িয়ে হাফেজ এবং হুজুর হাত তুলে মুরাদ করেছেন রোদের মধ্যে, আল্লাহ বেগম খালেদা হাবিব আমার বাগানে আম খাওয়ার সুযোগ করে দেন, সুস্থ করে দেন। মহান আল্লাহ পাক সুস্থ করে দিয়েছিলেন। সে কথাটাও আমি ওনাকে বললাম, এটা আমার বাগানের আম, আমি জাহিদ ভাই মাধ্যমে পাঠিয়েছিলাম। এটা আমাকে বললেন হাবিব আম আমি খেয়েছি, এখন আর ম্যাডামকে আমি আমার হতে পারবো। এই তো গত বছর হবে বাগানে চলে এসেছে, প্রতি বছর এলাকার মানুষের পাশে দাঁড়াও, এলাকার মানুষ যেন কষ্ট না পায়, তাদেরকে দেখে রেখো। এই যে তার কথা, কোন প্রতিহিংসার কথা বললেন না, দলের কথা বললেন না, একটাই বললেন জনগণের কথা। জনগণকে ভালো রাখতে হবে, তারা যেন কষ্ট না পায়, এমন একজন মানুষ এই পৃথিবীতে আর আসবে না। আমাকে 2008 সালে সরকার নমিনেশন দিতে পারেননি, সে দেখা করার পর বললেন আমি তারিখ কতবার ফোন করেছে, খবর দিয়েছে তোমাকে মনোনয়ন দেওয়ার জন্য, কিন্তু আমি দিতে পারলাম না। তারিখ আসুক, তার সাথে তুমি রাজনীতি করো, তোমাকে পছন্দ করি। আজকে কে সান্ত্বনা দেবে তাকে, কে তাকে আদর করবে, কে কাছে সিনেমা করবে, কে মাথায় হাত দেবে। এই মুহূর্তেও কত ষড়যন্ত্রকারীরা কত কথা বলছে, তিরস্কার করছে, বিক্ষিপ্ত ভাষায় কথা বলছে। এইবারই তোকে আর কে রক্ষা করবে, তোর জন্য কে মুসলিম গেছে, এত নিষ্ঠুর মানুষ হতে পারে, এত খারাপ মানুষ হতে পারে, আল্লাহর সৃষ্টির মানুষ এত খারাপ হতে পারে। আজকের দিনে এত কষ্ট দিচ্ছে আল্লাহ, আপনি দেখছেন, আপনার কুদরতি ক্ষমতা দিয়ে ম্যাডাম খালেদা জিয়াকে এই দেশে ডাক্তারদের চিকিৎসার মাধ্যমে এতদিন আপনি রক্ষা করেছেন। হয়তো একটা বছর যেতেই হয়, তাই ওনাকে নিয়ে গিয়েছেন, আপনার কুদরতি ক্ষমতা দিয়ে আপনি তাই কাউকে রক্ষা করবেন। ম্যাডাম খালেদার স্বপ্ন, রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বপ্ন, সততা দৃষ্টান্ত দেশপ্রেম, যা তরুণীয় তারেক রহমানের মাধ্যমে তো এই দেশটা সেই মতো একটা দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক আধুনিক কৃষি নির্ভরশীল এবং আধুনিক শিল্প দেশ হিসাবে জনাব তারেক রহমান গড়ে তুলতে পারেন। আপনার নিজস্ব কুদরতি ক্ষমতা দিয়ে তারেক রহমানকে আপনি রক্ষা করবেন বহু ষড়যন্ত্র তার বিরুদ্ধে। বাংলাদেশে একমাত্র জাতীয় দশকে একমাত্র প্রতীক জনাব তারেক রহমান, আর দুইজন নেই। দুইজন থাকলে আমি আর দাবি করতাম না। একজন একটা প্রদীপ যদি নিভে যায়, বাংলাদেশ চিরকালের জন্য অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। এই বাংলাদেশের জন্য অন্ধকারে নিমজ্জিত না হয়, নিমজ্জিত না হয়, সেই কারণে জনাব তারেক রহমান খুবই দরকার। ম্যাডাম খালেদা জিয়াকে দরকার, বয়সের কারণে নিয়ে গেছেন। জনাব তারেক রহমানকে আপনি রক্ষা করলেন আপনার সমস্ত কুদরতি ক্ষমতা দিয়ে। এই প্রার্থনায় আজকে আপনার কাছে, এই বলে আমি দর্শক দেখছেন তাদের কাছে দোয়া চাচ্ছে, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করুন, আল্লাহ তাকে সমস্ত মাকাম দান করেন, তারেক রহমানকে যেন আল্লাহ সুরক্ষা দান করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।